আমরা রিভিশন 1.3 স্টার্ট করবো, তাই তো। 1.3 কোশ্চেন নাম্বার 1 কি আছে দেখো, দুটি অখণ্ড সংখ্যার অন্তর 3 আছে না, দুটি অখণ্ড সংখ্যার অন্তর 3। ধরো একটা সংখ্যা যদি 10 হয় আরেকটা কত হতে পারে, একটা সংখ্যা যদি 10 হয় আরেকটা সংখ্যা কত হতে পারে, 13 হতে পারে অথবা 7 হতে পারে, দুটাই চান্স আছে। কেন বলছে অন্তর কত বলেছে 3, বোঝা গেল কি বললাম, 10ও হতে পারে আবার 13 হতে পারে। যদি একটা সংখ্যা 10 হয় অন্তর 3 মানে আরেকটা যদি বড় হয় তো 13, আর ছোট হলে কত হবে 7। তো আমরা কি ধরবো, একটি সংখ্যা কত x, তাহলে অপর সংখ্যাটি বলছে 3 অন্তর, মানে হয় x + 3 হবে, 3 বড় হবে, আর নয় কি হবে x - 3। তো যে কোনো একটা নিয়ে করব, আমরা কি নিয়ে করব x + 3, বোঝা গেল। দেখো ধরি প্রথম অখণ্ড সংখ্যাটি x, ধরি প্রথম অখণ্ড সংখ্যাটি x, কমা দ্বিতীয় অখণ্ড সংখ্যাটি x + 3। ধরি প্রথম অখণ্ড সংখ্যাটি x হয়েছে এবং দ্বিতীয় অখণ্ড সংখ্যাটি x + 3। তবে এখানে আমাকে দেখতে হবে একটা জিনিস, যে x বড় না x + 3 বড়, কে বড় x + 3। তাহলে আমি পাশে কন্ডিশন লিখব, লাইন ধরে লেখা হয়ে গেছে, পাশে কন্ডিশন দাও, যেহেতু x + 3 > x হলো। এবার শর্ত কী দেওয়া আছে পড়ো কোশ্চেনটা, তাদের বর্গের সমষ্টি 117 আছে না, ব্যাকসরাও কী দেওয়া আছে, তাদের বর্গের সমষ্টি 117। তাড়াতাড়ি যাও, ব্যাগগুলো কার সরিয়ে দাও। দেখো বর্গের সমষ্টি অর্থাৎ প্রশ্নানুযায়ী প্রথম সংখ্যার বর্গ কত, প্রথম সংখ্যাটা x ধরছিলাম, তাহলে x এর স্কয়ার নিলাম, এবং দ্বিতীয় সংখ্যা ধরেছিলাম কত আমরা x + 3 কী করবো স্কয়ার। এবার এই দুটি সংখ্যার বর্গের সমষ্টি বলেছে মানে কী করব, প্লাস ইকুয়াল টু কী দেবো 117। আচ্ছা প্রথমে x² যেমন আছে রাখলাম, প্লাস তারপরটা কী আছে x + 3 হোল স্কোয়ার। কোন ফর্মুলা পড়লো, a + b হোল স্কোয়ার, ফর্মুলা বলো। তাহলে এখানে ডিল করলাম a² + 2ab + b² = 117। কটা x² হয়ে গেল, দুটো, 3 2 যা 6x প্লাস 3² করলে 9, 117কে সাইড চেঞ্জ করলে -117 = 0। 9 - 117 কী হবে, -108 = 0। আচ্ছা 6-এর মধ্যেও 2 × 3 করা যায়, 108-এর মধ্যেও 2 × 54 করা যায়, আর 2 এর মধ্যে 2 × 1 তো করাই যাবে। তাহলে প্রত্যেকটার মধ্যে কি কমন আছে, 2 কমন আছে। তাহলে সবার থেকে কত কমন নেব আমরা 2, যদি 2 কমন নিয়ে নিই সবার থেকে কি থাকবে, ফার্স্টে x এর স্কয়ার প্লাস তারপরে 3x দেন -54 = 0। 2 গুণ আছে না, ওপাশে গেলে কি হবে ভাগ। তাহলে পরের লাইনটা আমরা লিখতে পারি এরকম করে 0/2, 2টাকে নিয়ে চলে গেলাম ভাগ, আর রইল কি বাদিকে, তাহলে x² + 3x -54। আচ্ছা সামথিং 0/সামথিং করলে কি হবে, 0ই হবে। তাহলে এই পাশে আমরা মিডল টার্ম করব, 54কে ভেঙে কত আনবো 3, কত কত নিব 6 নং 54, 9 - 6। তাহলে কি লিখবো, এখানে করে দিচ্ছি, হ্যাঁ এরপরেরটা x এর স্কয়ার প্লাস 3-এর জায়গায় খালি কি লিখবো 9 - 6, তাহলে 9x - 6x -54 = 0। মিডল টার্ম কি তোমাদেরকে এখন শিখাবো, এখান থেকে কত কমন নিব, কি রইল x প্লাস, আর এখান থেকে কি কমন নিব -6, তাহলে x মাইনাস কমন নিলে সাইন কী হবে চেঞ্জ, মাইনাসটা হয়ে যাবে প্লাস, x + 9 = 0। আবার x + 9 কমন যায়, কমন নিলাম, তাহলে প্রথম পদে কি রইল x, দ্বিতীয় পদে -6 = 0। এবার আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল যদি কি হয় 0 হয়, দুটি সংখ্যার গুণফল যদি 0 হয় অবশ্যই যে কোনো একটা 0 ছিল, হয় এই পার্ট 0 অথবা এই পার্ট 0, অথবা দুটোই কি হতে পারে
জিরো হতে পারে। লাইনটা লিখতে হয় এক্সামে, দুটি রাশির গুণফল শূন্য হলে তাদের প্রত্যেকটি বা যাদের মধ্যে একটি অবশ্যই শূন্য হয়। অতএব হয় x + 9 = 0 অথবা x - 6 = 0। এখান থেকে আমরা x = কী পাবো? -9, আর এখান থেকে x = 6 + 6। কোনটা বর্জনীয় কোনটা গ্রহণযোগ্য? -9 বর্জনীয়। কোশ্চেনের হেডলাইন কী ছিল? দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা ছিল না? তাহলে আমি লিখেছিলাম ধরি প্রথম ধনাত্মক অখণ্ড সংখ্যাটি x, দ্বিতীয় ধনাত্মক অখণ্ড সংখ্যাটি x + 3। তাহলে -9 তো ঋণাত্মক, তাহলে কী লিখবো? ঋণাত্মক মানটি বর্জনীয়, তাই না? ঋণাত্মক মানটি বর্জনীয়। তাহলে x এর মান কত পেলাম? 6। আমাকে অ্যান্সারে কী চেয়েছে? সংখ্যা দুটি কী কী? তাহলে প্রথম সংখ্যাটি কী হবে? 6। x এর মান কত বসাবো আমরা? 6 বসাবো। আর দ্বিতীয় সংখ্যাটি 6 + 3 করলে কত? 9 লিখবো। অতএব প্রথম সংখ্যাটি 6 এবং দ্বিতীয় সংখ্যাটি 6 + 3 = 9। ঠিক আছে, করে নাও। কোশ্চেন নাম্বার 2 কি আছে দেখো। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি আছে কি না? আচ্ছা, 1 নাম্বারটা যারা লাস্টে এক লাইন টুকোনায় ছেড়ে দাও, আগে 2 নাম্বারে ফলো করো। একটা ত্রিভুজ বানালাম, এই ত্রিভুজের ভূমি কি বলেছে দেখো, বোর্ডে ফলো করবে। এই যে ত্রিভুজটার উচ্চতা যে আছে, এই উচ্চতার যদি আমরা x ধরি, কি ধরি? বললো উচ্চতাটার দ্বিগুণের থেকেও 18 মিটার বেশি। তাহলে ভূমিটাকে আমরা কি লিখবো? দ্বিগুণ মানে 2x, তার সঙ্গে প্লাস কত করব? 18। স্যার আপনি তো ত্রিভুজটাকে এরকম বানালেন, যদি আমি ত্রিভুজটা এরকম বানাই, এরকম বানাতে পারবো কি না? যদি এরকম বানাই আমি, তাহলে ত্রিভুজের উচ্চতা কত হচ্ছে? x, হ্যাঁ, আর ভূমি কি হবে? উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। এবার ক্ষেত্রফল মানে আশা করি তোমরা জানো যে ভেতরে কতটুকু জায়গার রয়েছে, তাকে আমরা কি বলি? ক্ষেত্রফল। তাহলে এখানে এই জায়গাটা কি হচ্ছে? এর ক্ষেত্রফল। এবং এখানে এই জায়গাটা কি? এটার ক্ষেত্রফল, তাই তো? এইবার আমরা লিখবো যে ধরি ত্রিভুজটির উচ্চতা x মিটার এবং ভূমি 2x + 18 মিটার। লিখে নাও, চাপো ওইদিকে। ব্রেঞ্চটাকে ওদিকে টানো, ব্যাগটা সরাও, চলো যাও। দেখো, ধরি ত্রিভুজটির উচ্চতা x মিটার হয়েছে এবং ভূমির দৈর্ঘ্য সমান সমান 2x + 18 মিটার, এবং ভূমির দৈর্ঘ্য সমান সমান 2x + 18 মিটার। হয়েছে? আচ্ছা, প্রশ্নানুযায়ী অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের কি দেওয়া আছে দেখো, ক্ষেত্রফল কত বলেছে? 360, হ্যাঁ কি না? দেখো, ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়ালস টু 360। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু যে কোনো ত্রিভুজ হোক না কেন, যদি আমি কি পেয়ে যাই? উচ্চতা পেয়ে যাই, তাহলে আমি এই ফর্মুলায় কী করবো? ডিল করবো, তাই না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কত পেলাম? 360। ত্রিভুজের নাম তুমি চাইলে দিয়ে দাও ABC। আচ্ছা, ভূমির মান জানি আমরা কত? 2x + 18, আর উচ্চতা কত? x ইকুয়ালস টু 360। আচ্ছা, এখান থেকে 2 কমন যাবে। এই যে ব্র্যাকেটের ভিতরে 2x + 18 আছে, এখান থেকে 2 কমন যাবে। 2 কমন যদি নেই, আমি ব্র্যাকেটের ভিতর থেকে কি পড়ে থাকবে? x + 9 ইন্টু x ইকুয়াল টু 360। 2 1 যা 2। তাহলে এখানে x + 9 এর সঙ্গে কার গুণ আছে?
এক্স কী হবে গুণ করলে, এক্স ইন্টু এক্স করলে এক্স স্কোয়ার, 9 ইন্টু এক্স করলে 9x, আর 360কে এদিকে আনলে -360 ইজ ইকুয়ালস টু 360 উৎপাদক করব, তাই তো? উৎপাদক করে কত আনবো? 9। কী কী লিখতে পারি আমরা? 24 বিয়োগ 15। কারণ যদি আমরা এটাকে ভাঙি, দেখো 3 দিয়ে 120, 40, 2 দিয়ে 20, 10, 5 হলো। আচ্ছা 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 8, 3 5 15। উৎপাদক করে আমি দেখলাম স্যার এক জায়গায় 15 পেতে পারি আমি, আর এক জায়গায় 24 পেতে পারি, পারি কি না? 24 থেকে 15 বিয়োগ করলে কত হবে? 9। 24 15 গুণ করলে কত হবে? উৎপাদকের নিয়মই তাই, যে উৎপাদকগুলি গুণ করে 360 হতে হবে, আর দুটো পেয়ার বের করব, যোগ বা বিয়োগ করে কত হতে হবে? 9। তাহলে কি লিখবো আমি? এক্সের স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে এক্স কমন নাও, এখান থেকে -15 কমন নাও। দেখো এক্সের মান কী পাবা? একটা পাবা -24 আর একটা পাবা +15। মিডল টার্ম করে অ্যান্সার বলো কত আসছে? এটাই আসবে, করে ফেলো। -24 প্লাস 15, এটা তোমরা নিজেরা করবা, আমি দেখাবো না। আর এক্স ইজ ইকুয়ালস টু হয় অথবা করার পরে এরকম একটা ব্যাপার আসবে, কমা 15। ভূমির দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে, -24 হতে পারে, তাহলে 15 হবে। বা উচ্চতাটা কী হবে? 15 হবে। তাহলে উচ্চতা যদি আমাদের কত হয়? 15 হয়, তাহলে ভূমি কত হবে? দেখো 2 ইন্টু 15 প্লাস 18, 15 দুগুণ 30 যোগ 18, কত আসলো? 48। অ্যান্সারটা কী চেয়েছে আমাদের কাছে? উচ্চতা। তাহলে ভূমি লাগবে না, লিখবো অতএব -24 মানটা কী হবে? বর্জনীয়। কেন? উচ্চতা ঋণাত্মক হওয়া সম্ভব নয়, অতএব ত্রিভুজটির উচ্চতা 15 মিটার। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? পড়ো একজন, পড়ো রিয়া, কী আছে? যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি। ঠিক আছে, কোশ্চেনগুলোকে আমরা একটা করে ডিট করি। হ্যাঁ, বলছে একটা অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ। আগে আমাকে ধরতে হবে তো অখণ্ড ধনাত্মক সংখ্যাটি এক্স, ধরতে হবে কিনা? লিখে নাও। ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি এক্স, ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি এক্স। এবার কি বলেছে? এই অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ দেওয়া আছে না, দেখো 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। আচ্ছা ধনাত্মক সংখ্যার 5 গুণ মানে 5x, বর্গ মানে কি এক্স স্কোয়ার, বর্গের কত গুণ বলেছে? 3 গুণ, মানে 3x স্কোয়ার দ্বিগুণ, বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। কে কম? 5x কম না 2x স্কোয়ার কম? না, বলছে অখণ্ড ধনাত্মক সংখ্যার, ধরো এই পেনটা হচ্ছে 5 গুণ, বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। কে কম? 5 গুণটা কম। একটা অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, এটা কম আছে, এই 5 গুণটা কম আছে। তাহলে সমান সমান করতে গেলে কি করব? একে আমি 3 যোগ করে দেবো, তাহলে কি হয়ে যাবে? সমান সমান হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? এর কাছে তো কম ছিল না, তোমার কাছে দুটো চয়েস, হয় এই পাশে 3 যোগ করো অথবা এই পাশে 3 বিয়োগ করো। বোঝা গেল? আমি 5x প্লাস 3 ও পাশে নিয়ে চলে যাব, 0 ইকুয়ালস টু 2x এর স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3। পুরো পার্টকে এই দিকে নিয়ে চলে আসো। আচ্ছা মিডিল টার্ম করতে পারবো? হ্যাঁ, 3কে ভেঙে 5 আনবো নাকি 3 আর 2কে গুণ করব? গুণ করলে 6, 6কে ভেঙে 5। এবার দেখো 6কে ভেঙে 5 আনতে গেলে আমি দু রকমভাবে নিতে পারি, হ্যাঁ কি না? আমার কাছে চয়েস কি কি? 2, 3 আর 1, তাই তো? চয়েস তো এটাই। স্যার এমনও করা যায় 3 দুগুণ 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5। স্যার এমনও করা যায় যে 3 1কে 3, স্যার 2 আর 3 যোগ করেও 5। স্যার কোনটা নিব? 6 বিয়োগ 1। কেন?
3 এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আমার চিহ্ন গুণ করে দেখতে হবে -6 আসে কিনা। হ্যাঁ, কত লাগবে আমার? -6 লাগবে। তাহলে আমরা কি করব, 2x এর স্কয়ার -6 - 1 × x - 3। খালি 5 এর জায়গায় কি লিখলাম? 6 বিয়োগ 1। ক্লিয়ার? ব্র্যাকেট থেকে বের করে কমন নিয়ে মিডল টার্ম তো হয়ে গেল। এবার অ্যান্সার বের করে বলো কত আসবে। এখান থেকে 2x কমন নাও, এখান থেকে 1 কমন নাও, কত আসছে বলো। ফার্স্ট পার্ট থেকে 2x, সেকেন্ড পার্ট থেকে 1। বলো দিশা, 2x যদি কমন নেই কি থাকবে? এখানে কি থাকবে? দেন -3। 1 কমন নিলেও সেম থেকে যাবে, x - 3। দুটো পার্ট থেকে আমি এবার কি কমন নিব? x - 3 থাকলো। 2x + 1 = 0। আরও বোঝা যাচ্ছে? এরপরে কি করব, হয় অথবা, হয় এই পার্ট 0 অথবা এই পার্ট 0। এটা পজিটিভ পাবো, x এর মান 3, এখানে -½ ধনাত্মক বলেছে, -½ বর্জনীয়, তাহলে x এর মান কি হবে? 3। হয় x - 3 0 হবে, তাহলে x হয়ে গেল 3। হয় x এর ভ্যালু 3 অথবা 2x + 1 0, তাহলে 2x হলো -1 আর x হয়ে গেল -1/2। কিন্তু এই মানটা বর্জনীয়। কেন বর্জনীয় হবে? কোশ্চেনে কি বলেছিল? ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, দেখবা যেহেতু সংখ্যাটি ধনাত্মক তাই x = -½ মানটি বর্জনীয়। অতএব অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো 3। ক্লিয়ার? দেখো তো ট্যালি করে যে স্যার এই কন্ডিশনটা ঠিক আছে কিনা। অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, 3 এর 5 গুণ করলে কত হবে? 15। তার বর্গের দ্বিগুণ করব, বর্গ 3 এর স্কয়ার করলে 9, তার দ্বিগুণ করো, 9 × 2 = 18। অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ মানে 15, 18 3 কম। বোঝা গেল? অঙ্ক ঠিক আছে। ক্লিয়ার? পরের অঙ্কে যাব। এটা বুঝতে পারছো কী করে করলাম ট্যালিটা? হ্যাঁ, খালি x এর মানটা কী করলাম? বসিয়ে দিলাম। চলো নেক্সট নাম্বার 4। নাম্বার 4 যে কোশ্চেনের প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা আমরা 1.1 এর কোশ্চেন নাম্বার 6 এর দাগের 2 এ সলভ করেছি। জিপ গাড়ি এবং মালগাড়ির গতিবেগ ছিল না? কী ছিল দেখো, এখানে বলেছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। দুটো স্থান নিলাম, এ একটা পজিশন এবং বি একটা পজিশন। এই দুটি পজিশনের ডিস্টেন্স কত বলেছে? 200 কিলোমিটার। আর কি দেওয়া আছে? আর কি দেওয়া আছে? বড় একজন আচ্ছা, দুটো গাড়িতে যাবে, একটা মোটর গাড়ি একটা জিপ গাড়ি, মানে একটা বাইকে আর একটা 4 চাক্কায়। নিশ্চয় কোনটা আগে পৌঁছাবে? 4 চাকাতে আগে পৌঁছাবে। সো ওটাই বলেছে যে মোটর গাড়িতে যে সময় লাগে, তাই না, জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। ধরে নিচ্ছি মোটর গাড়ি আর জিপ গাড়ির মধ্যে জিপ গাড়ি x ঘন্টা নিচ্ছে। কত ঘন্টা নিল সময়? তাহলে মোটর গাড়ি নিশ্চয়ই 2 ঘন্টা বেশি নিবে। আমি কি বললাম বোঝা গেল? তুমি যদি মোটর গাড়ির গতিবেগকে x ধরো, তাহলে জিপ গাড়ি হবে x - 2, সরি, যদি আমি মোটর গাড়ির টাইমকে x নেই, জিপ গাড়ি x - 2 হবে। অথবা তুমি দুভাবে করতে পারো, একটা হচ্ছে টোটাল টাইম আর একটা গতিবেগ। আর একটা কন্ডিশন দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে। আচ্ছা, যদি আমি গতিবেগে যাই তাহলে জিপ গাড়ির গতিবেগ ঘন্টা কত কিমি বেশি? 5 কিমি। তাহলে আমি লিখবো x + 5 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এটার x কিলোমিটার প্রতি ঘন্টা। দুভাবেই করা যাবে, গতিবেগ নিয়েও করা যাবে, আবার দূরত্ব নিয়েও বা সময় নিয়েও করা যাবে। আমি এখানে কি করলাম? মোটর গাড়ির কী নিলাম? গতিবেগ। আর জিপ গাড়ির কী নিলাম? গতিবেগ। মোটর গাড়ির স্পিডটা তো কম নাকি? হ্যাঁ, কত? x কিমি/আওয়ার, কিন্তু জিপ গাড়ির x + 5 কিমি/আওয়ার। বলো তো কে আগে পৌঁছাবে, জিপ গাড়ি না মোটর গাড়ি? জিপ গাড়ি। কেন? তার গতিবেগ কী ছিল? বেশি ছিল। লেখো, স্থান দুটির মধ্যে দূরত্ব হলো
200 কিলোমিটার। দুটি স্থানের মধ্যে দূরত্ব হলো 200 কিলোমিটার, কমা ধরি মোটর গাড়ির গতিবেগ, ধরি মোটর গাড়ির গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা, ধরি মোটর গাড়ির গতিবেগ x কিলোমিটার প্রতি ঘন্টা হয়েছে, কমা নিচের লাইনে লেখো জিপ গাড়ির গতিবেগ x + 5 কিলোমিটার প্রতি ঘন্টা। লেখা হলো, এই দুটি লাইন আমাদের কভার হলো। এবার শোনো একটা জিনিস, এই দুটির পাশে আমরা একটা জিনিস লিখতে পারি জায়গা থাকলে, আর নাহলে নিচে লিখবা কি, গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়, গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়। তাহলে ক্রস গুণ করলে সুরভি এখান থেকে সময় কি পাবো আমরা, সময় কি পাবো সমীর, দূরত্ব বাই গতিবেগ। বসো, ক্রস যদি করি আমরা, সময় আর গতিবেগ জায়গা চেঞ্জ করবে, তাহলে সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগাবো, পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে যেহেতু দিয়ে এটা লিখে রাখবা, হয়ে গেলে বলবা। হ্যাঁ, তাহলে আমাকে বলো কার সময় বেশি লাগছে, মোটর গাড়ি না জিপ গাড়ি? কার সময় বেশি লাগছে? মোটর গাড়ি। আর জিপ গাড়ির সময় কম লাগছে। তাহলে মোটর গাড়ির, ধরো আমি এদিকে লিখলাম মোটর গাড়ির সময়, ওকে, t1, আর এদিকে জিপ গাড়ির সময় t2। কোনটার টাইম বেশি লাগছে, t1 না t2? t1। t1টা বড়, কত বড়, 2 না 5? কি বলছে দেখো, 2। কেন? মোটর গাড়ি, ধরো জিপ গাড়ি যদি 10 ঘন্টা নেয়, মোটর গাড়ি 12 ঘন্টা নিচ্ছে, মোটর গাড়ির সময় 2 ঘন্টা বেশি। তো t1 থেকে যদি আমি t2কে মাইনাস করি, কত পেয়ে যাব, 2 পেয়ে যাবো। বোঝা গেল আমি কি বললাম? কারণ মোটর গাড়ির সময়টা বেশি লাগছে। কত সময় বেশি লাগলো? তাহলে এখানে আমি বের করবো মোটর গাড়ির সময়। লেখো মোটর গাড়ির সময় মাইনাস জিপ গাড়ির সময় সমান সমান 2। প্রশ্নানুযায়ী বা এটি কিউ, মোটর গাড়ির সময় মাইনাস জিপ গাড়ির সময় সমান সমান 2 হলো। ডান? আচ্ছা বলো রিয়া, মোটর গাড়ির সময় অর্থাৎ কি লিখবো আমরা? মোটর গাড়ির সময় অর্থাৎ কি লিখবো? সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ না? তাহলে মোটর গাড়ির সময় কি হবে? দূরত্ব কত ছিল আর গতিবেগ কত ছিল? x। আর জিপ গাড়ির দূরত্ব 200 আর গতিবেগ x প্লাস ইকুয়ালস টু কত পেলাম? 2। বসো, বোঝা গেল? বুঝতে পারছো কি বললাম? ক্যালকুলেশনটা করলাম। হ্যাঁ, x আর x প্লাস 5 এটা ক্রস গুণ করে দিবে 200 ইন্টু x প্লাস 5 মাইনাস 200 ইন্টু x ইকুয়ালস টু 2। আচ্ছা, এই 200 এর সঙ্গে কার কার গুণ করব? x প্লাস 15 কত লিখবো তাহলে? প্লাস 1000, 200x প্লাস 1000 মাইনাস 200x বাই x ইন্টু x ইন্টু 5 ইজ ইকুয়ালস টু 2। 200x কেটে যাবে, হ্যাঁ কি না? তাহলে কি করব? 2 দিয়ে কোনাকুনি গুণ করতে পারি আমরা। 2 ইন্টু এক্স এর স্কোয়ার প্লাস 5x, 100 ইন্টু 1 100, 1000 ইন্টু 1000। 2 ওপাশে গেলে ডিভাইড হয়ে যাবে না, হ্যাঁ কি না? 1000 বাই 2 কাটলে কত পাবো? 500। 500কে এই পাশে আনলে মাইনাস হবে, দেন x স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইজ ইকুয়ালস টু 0। 500 এ মিডল টার্ম করে কি কি আনবো আমরা? 5। বলো কত করব?
25 আর 20, তাহলে আমরা 5-এর জায়গায় লিখবো 25 মাইনাস 20। মিডল টার্ম করে দেবো না পারবা? হ্যাঁ, মিডল টার্ম করবা, এক্সের মান পাবা একটা -25 আর একটা +20, মাইনাসটা বর্জনীয়, প্লাসটা গ্রহণযোগ্য, তাহলে অ্যান্সার হবে 20 কিলোমিটার প্রতি ঘন্টা মোটর গাড়ির গতিবেগ। বের করো তো এক্সের মানটা সবাই, এক্সের মানটা বের করে বলো কত আসতেছে। -25 আর 20। অ্যান্সারে কী চেয়েছে দেখো 4 নম্বরে, মোটর গাড়ির গতিবেগ। মোটর গাড়ির গতিবেগ আমার তো এক্স নাকি, যেটা পেয়ে গেলাম সেটাই চাইছে, 20 কিলোমিটার প্রতি ঘন্টা। লেখো অতএব মোটর গাড়ির গতিবেগ 20 কিলোমিটার প্রতি ঘন্টা। 5 নম্বর সলভ করবো। হ্যাঁ, একজন পড়ো 5 নম্বর কোশ্চেন কি আছে। অমিতাদের আয়তাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গ, এই জমির ক্ষেত্রফল বললো 2000 বর্গমিটার। আর কি বলছে? পরিসীমা 180। পরিসীমা মানে আমরা জানি কি, 4টি বাহুর যোগফল। দেখো পরিসীমা আর ক্ষেত্রফলের সিম্পল লজিক আছে, একটা গরুকে খুঁটা দিয়ে বাঁধা আছে, তাই না? কতটা বেড়া দিলে গরুটা বাইরে আসতে পারবে না, এটা কি পরিসীমা। আর কতটা ঘাস থাকলে বা কতটা ঘাস ওই গরুটা খেতে পারবে, এটা কি ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কত বলেছে 2000, আর পরিসীমা কত বলেছে 180 মিটার, তাই তো? এবার বলেছে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। ধরে নাও দৈর্ঘ্য এক্স, ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এক্স, ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এক্স। হলো? একটা জিনিস এবার ধ্যান দিয়ে এখানে দেখবা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান কি হয়? আচ্ছা, তাহলে প্রস্থ সমান সমান কি পাবো? ক্ষেত্রফল বাই, কোনো অসুবিধা? আমরা আয়তক্ষেত্রটির এখন যে ধরলাম, ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কি ধরলাম এক্স, তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ কি হবে 2000 ভাগ এক্স। কেন? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। বোঝা গেল কি বললাম? বুঝতে পারছো? আমি ওয়াই ধরবো কি, কেন ধরবো না? ক্লাস 9-এ তো ওয়াই ধরছিলাম। এইখানটাতেই ক্লাস 9 আর ক্লাস 10-এর পার্থক্য। ক্লাস 9-এ ছিল দ্বিচল বিশিষ্ট সমীকরণ এক্স আর ওয়াই, চ্যাপ্টার নাম্বার 5.1 থেকে 5.7। দ্বিচল বিশিষ্ট মানে তোমাকে দিল ধরো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 10, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু বললো 7, কাটাকুটি করলাম 2x পাইলাম, এক্স বের করলাম, অপনয়ন পরিবর্তিত বজ্রগুণ তুলনামূলক, যে কোনো একটা করে আমি এক্স আর ওয়াই বের করব। কিন্তু ক্লাস 10-এ তুমি কোনো অঙ্ক এক্স আর ওয়াই দিয়ে করতে পারবে না, কারণ হেডলাইন আছে 1.1-এর এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তোমাকে একটাই চলরাশি নিতে হবে, দুটো চলরাশি নিয়ে করলে কিন্তু মার্কস দিবে না মাধ্যমিকে, সিলেবাসের বাইরে আছে। এটা কি বললাম, ওটা 9-এ ছিল, 10-এ নাই। ক্লিয়ার? করতে পারবা, সলভ হবে, বাট আমাদের তো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা যদি দৈর্ঘ্যকে কী ধরি এক্স, প্রস্থ কী হবে 2000 বাই এক্স, আর পাশে তোমরা অবশ্যই এটা লিখবে এই জিনিসটা। বোঝা গেল? কোনো অসুবিধা? ওকে। আর হেডলাইনে তুমি লিখতে পারো ক্ষেত্রফল সমান সমান 2000 বর্গমিটার। দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, প্রশ্নানুযায়ী আয়তক্ষেত্রটির পরিসীমা সমান সমান 180 নিলাম। পরিসীমার সূত্র বলো তানিয়া, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র
বলো 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ ইকুয়ালস টু 180। 2 ইন্টু দৈর্ঘ্য কত আছে আমাদের এক্স আর প্রস্থ 2000 বাই এক্স। সৌভিক এই 2টা ওপাশে গেলে কি হবে? ভাগ হবে, শিওর? ভাগ করলে কত পাবো? 90, তাই তো? একবারে লিখলাম, তুমি চাইলে এখানে কাটতে পারো। লসাগু করি, তাহলে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস 2000 বাই এক্স ইকুয়ালস টু, ক্রস গুণ করবা, তাহলে এক্সের স্কোয়ার প্লাস 2000 ইকুয়াল টু 90x। 90xকে এদিকে আনলে কী হবে? মাইনাস, তাহলে কি পাচ্ছি আমরা? এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 2000 ইজ ইকুয়ালস টু 0। এবার আমরা 2000কে ভেঙে কত আনবো? 90। কী কী নিব? কী কী নিব বলো? 2000কে ভেঙে 90 আনবো, তাহলে আমরা এখানে কি কি হেল্প নিতে পারি দেখি, কে আগে বলতে পারো? পঞ্চাশ বিয়োগ 40, গুড। 50 মাইনাস 40x। এরপরে 50 প্লাস 40 90, এরপরে মিডল টার্ম পারবা? হ্যাঁ, এখানে কিন্তু আমরা মিডল টার্ম করার পরে যে অ্যান্সারটি পাবো, ধ্যান দিয়ে শুনবে, দুটো অ্যান্সারই পজিটিভ পাবো। তোমরা নিজেরা মিডল টার্মটা করবে, মিডল টার্মটা সলভ করার পরে দেখবা এরকম অ্যান্সার পাবা। হয় ধ্যান দিয়ে দেখে নাও, এক্স ইকুয়াল টু 50 অথবা এক্স ইকুয়াল টু 40। কোনটা নিব? কোনটা নিব? একবার দৈর্ঘ্য তাহলে 50, এক্স ইকুয়াল টু 50 মানে কি পেলাম? দৈর্ঘ্য কত? ভালো করে দেখবে, দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো 50 মিটার। দৈর্ঘ্য যদি 50 হয়, প্রস্থ কত হবে রে? প্রস্থ হলো 2000 বাই দৈর্ঘ্য, তাহলে অর্থাৎ 2000 বাই 50 কত পেলাম? 40 পেলাম, হ্যাঁ কি না? 40 মিটার। স্যার দৈর্ঘ্য যদি 50 হয়, প্রস্থ তবে 40, কিন্তু দৈর্ঘ্য যদি প্রস্থ তবে 50, ভাগ করলে স্যার প্রস্থ কি বড় হইতে পারে দৈর্ঘ্যর থেকে? এইখানে আমি কি পাবো? এখানে পাবো আমি দৈর্ঘ্য হলো 40, প্রস্থ পাবো 50। প্রস্থ কি বড় হইতে পারে দৈর্ঘ্য থেকে? করে দেখবা ভাগ করে, পারে না। তাহলে আমি দৈর্ঘ্য 40 নেব না দৈর্ঘ্য 50 নেব? 50। কেন? কারণ আমরা এখানে লিখব যে লেন্থ গ্রেটার দেন ব্রেথ। বোঝা গেল? দৈর্ঘ্য প্রস্থর থেকে কি হবে? বড়, তাই এই মানটা কি হয়ে যাবে? বর্জনীয়। ক্লিয়ার? এখানে দৈর্ঘ্য কত পাচ্ছিলাম আর প্রস্থ? দৈর্ঘ্য প্রস্থের বড় হবে, কিন্তু এখানে তো ছোট হয়ে গেছে, তাহলে মানটা কি হবে? বর্জনীয়। কি হবে? অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 50 এবং প্রস্থ 40 মিটার। সবার 5 হয়ে গেলে বলবে, হ্যাঁ 6 করাবো। আচ্ছা, এরপরে এগুলো কি এত ডিটেলসে করাতে হবে? হবে কি না? অল্প একটু নামা দিলে পারবা? পারবা? কোশ্চেন নাম্বার 6, সামির পড়ো কি আছে? যদি অঙ্কে একটি সংখ্যা দশকের ঘরে অঙ্কের এককের ঘরে অঙ্কের অপেক্ষায় 3 কম। দেখো, একক দশক, তাই তো? ধরো একটা সংখ্যা আমি নিলাম 63, এককের ঘরের যে অঙ্ক 3, দেখো তো দশকের ঘরের অঙ্কের থেকে 3 কম কিনা? 6 থেকে 3 কম কিনা? তো এই কোশ্চেনে কি বলছে, পড়ো কোশ্চেনটা ভালো করে। যদি অঙ্কে একটি সংখ্যা দশকের ঘরে অঙ্কের এককের ঘরে অঙ্কের 3 কম, তাই দশকের ঘরেরটা 3 কম। তাহলে যদি আমি দশককে ধরো 3 ধরলাম, একক 6 হয়ে যাবে, কোনো অসুবিধা? তাহলে দশককে যদি আমি এক্স ধরি, একক কত হবে? কেন? এটা বড় তো, এক্স প্লাস 3, তাই না রে? ধরি দশকের ঘরের অঙ্কটি এক্স
অতএব এককের ঘরের অঙ্কটি হলো x+3 লিখো। ধরি দশকের ঘরের অঙ্কটি x, অতএব এককের ঘরের অঙ্কটি হলো x+3। ক্লিয়ার? এবার শুনবা, এই যে 36 নাম্বারটা যে পেয়েছিলাম আমরা, কি করে পেয়েছিলাম? রুলস হচ্ছে এককের ঘরের অঙ্ককে 1 দিয়ে গুণ, দশকের ঘরের অঙ্ককে 10 দিয়ে গুণ, শতকের ঘরের অঙ্ককে 100 দিয়ে গুণ, শতক তো নাই, এখানেই শেষ। যা পাবো যোগ করব, 30 যোগ 6 কত হয়ে গেল? 36। বোঝা গেল? তাহলে যদি আমার এককের ঘরের অঙ্ক x+3 হয় আর দশকের ঘরের অঙ্ক x হয়, অতএব সংখ্যাটি হলো, নিচে লেখো, অতএব সংখ্যাটি হলো সমান সমান এককের ঘরের অঙ্ককে কত দিয়ে গুণ করব? দশকের ঘরের অঙ্ককে, এবং যোগ, তাহলে 10x প্লাস 1 দিয়ে গুণ করলে অ্যাজ ইট ইজ থেকে যাবে x+3, 11x + 3। অতএব সংখ্যাটি হলো 11x+3। তাহলে আমার মেন 3টে পার্ট, এককের ঘরের অঙ্ক, আর আমি দেখব কে বড়। এখানে বড়কে একক, দশককে তাহলে x ধরে নিয়ে আমি x+3-তে আসলাম, তারপরে সংখ্যাটি বের করলাম। এইবার প্রশ্ন অনুযায়ী কী বলেছে দেখো, সংখ্যাটি থেকে প্রশ্ন অনুযায়ী সংখ্যাটি থেকে যদি বিয়োগ করি, আমরা কি বিয়োগ করব? উহার অঙ্কদ্বয়ের গুণফল। অঙ্ক দুটি কি কি? একটা x আর একটা, এই দুটোর গুণফলকে বিয়োগ করব। আবার পড়ছি, কোশ্চেনটা শুনবা। প্রশ্নে বলা হয়েছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়, সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। এটা যদি বিয়োগ করি আমরা, বিয়োগফল কত হবে? 15। আচ্ছা, ধ্যান দিয়ে দুটো লাইন দেখে নাও। প্লাসে মাইনাসে x ইন্টু এক্স, প্লাসে মাইনাসে x ইন্টু 3, 15কে এই পাশে নিয়ে আসলাম, ও পাশে থাকলো কিছু। আচ্ছা, -x² প্লাস 11 মাইনাস 3 প্লাস 8 প্লাস 3 মাইনাস 15 কত হবে? 3 বিয়োগ 15 মাইনাস 12, মাইনাস ইকুয়াল টু, সাইন আমরা মাইনাস কমন নিচ্ছি, x² মাইনাস 8x প্লাস 12 ইকুয়াল টু 0। 6 2 12, 6 যোগ 2 8। বাড়িতে করবা? পারবা? তাহলে এককের ঘরের অঙ্কটি আমরা কত পাবো? 6। -2টা বর্জনীয় হয়ে যাবে, প্লাস 6 হবে, অতএব এককের ঘরের অঙ্ক হয়ে যাবে 6 + 3 9। ওকে, এক্স এর মানটা পাবো না আমরা এখান থেকে, কার মান পাবো? কিন্তু এক্স কার মান? আমাকে লাগবে কার মান? যা পাবো তার সঙ্গে কত যোগ করব? 3 যোগ করে দেবো। হোমওয়ার্ক করবো এটা, সরব, যত মান পাবো তার সঙ্গে 3 কি করব? যোগ করে দেবো। ঠিক আছে? শুনবে, কোশ্চেন নাম্বার 7 আর 8 জল কেন একই কোশ্চেন। 7 আর 8 একদমই সেম, খালি এগুলোর সংখ্যাগুলি এবং নামগুলো চেঞ্জ করা আছে। কোনটা করাবো? 8। 7 লাগবে না? 7টাই করাই, তারপরে 8 বলে দেবো, না পারলে বলবা। ঠিক আছে? আমাদের স্কুলের চৌবাচ্চায় 2টি নল আছে।
স্কুলে এরকম চৌবাচ্চা আছে। এই চৌবাচ্চা মানে জানো রে? হ্যাঁ জানি, যেখানে বাচ্চাদেরকে স্নান করানো হয়, তাই না? ওই চৌবাচ্চা কটি নল আছে? দুটি নল আছে। ধরে নিচ্ছে এইদিকে একটা নল, এইদিকে একটা নল। কিন্তু আমাদের স্কুলের যে কলগুলোর না, দেখবা ওই কল মাথায় থাকে না, এই জন্য জল পড়তে থাকে, তাই চৌবাচ্চার জলও থাকে না। দেখো বলছে নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11/1/9 মিনিটে পূর্ণ হয়। কত মিনিটে? 11/1/9 মিনিটে পূর্ণ হয়। তার মানে ভালো করে দেখবা, হ্যাঁ, যদি ধরো আমি জল ভরি, কি করি জল, তাহলে চৌবাচ্চার এই নল দুটো উপর দিকে থাকবে। কি বললাম, বোঝা গেল? উপর দিকে থাকবে নল দুটো। কত মিনিটে ভর্তি হলো? 11/1/9। কাটা এটাকে মিশ্রটাকে আমরা অপ্রকৃত নিয়ে আসি। 9 11 99 আর 100/9 মিনিটে ভর্তি হবে। সুইচ দিয়ে দিলাম, 100/9 মিনিটে চৌবাচ্চাটা ভর্তি হবে। তারপরে বলেছে যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি হতে এক নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। ধরে নাও এই যে নলটা আছে, এই নলটা একটু থিকনেস বেশি হলো, তাহলে নিশ্চয়ই এর টাইম কী নেবে? কম নেবে। আর এর টাইম কী নেবে? বেশি। ধরে নিচ্ছি এই নলটা কত মিনিট নিল ভর্তি হতে? যদি একা ভর্তি করে x মিনিট, আর এই নলটা যদি একা ভর্তি করে কত মিনিট নেবে? 5 মিনিট বেশি নেবে। কোনো অসুবিধা? কিন্তু দুটো নলকে একসঙ্গে চালু করলে এত মিনিট নেবে। আমরা ক্লাস 8-এ করেছি এই অঙ্কগুলো, ক্লাস 8-এ লেসন নাম্বার 10.2-তে ছিল। প্রায় তোমাদের 21টা কি 22টা অঙ্ক ছিল ক্লাস 8-এ। যাই হোক, দেখো প্রত্যেক নল পৃথকভাবে চৌবাচ্চাকে কত সময় পূর্ণ করবে। আগের ব্যাচের স্টুডেন্টকে বললে না, বলতে স্যার 8-এ তো লকডাউন ছিল, বুঝছো? দেখো ধরি প্রথম নল একা চৌবাচ্চাটি x মিনিটে পূর্ণ করে। প্রথম নল, আমি এই নলটাকে প্রথম নল নিলাম, ধরি প্রথম নলটি একা x মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে, কমা নিচে লাইনে লেখো দ্বিতীয় নলটি একা x + 5 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে। কমপ্লিটেড? কোনো অসুবিধা? এইবার একদম সিম্পল ফরম্যাটে যাব। প্রথমে কি লিখব আমরা? প্রথম নল x মিনিটে ভর্তি করে কত অংশ? তাহলে এক অংশটা কি ছিল? চৌবাচ্চার জল কতটা আটে? তাহলে এর উপরে লিখে নাও মোট চৌবাচ্চার জল ধরে সমান সমান এক অংশ। একদম উপরে মোট চৌবাচ্চার জল ধরে সমান সমান এক অংশ। তাহলে প্রথম নল যখন চালু করলাম আমি, কত মিনিটে ভর্তি হয়ে গেল এক অংশ? জয়শ্রী, x মিনিটে। x মিনিটে এক অংশ। তন্ময়, তাহলে 1 মিনিটে কত অংশ ভর্তি করবে? 1/x। হ্যাঁ, 1/x অংশ। প্রথম নল শেষ। এবার কি লিখব? দ্বিতীয় নল x + 5 মিনিটে ভর্তি করে এক অংশ। সৌভিক, দ্বিতীয় নল তাহলে 1 মিনিটে কত অংশ ভর্তি করবে? 1/x + 5 অংশ। এইবার নল দুটাকে যদি আমি একসঙ্গে চালু করি, তাহলে 1 মিনিট পরে নল দুটো দিয়ে কত অংশ ভর্তি হবে? +1/x + 5 হবে কি না? বুঝতে পারছো আমি কি বললাম? 1 মিনিট পরে নল দুটো দিয়ে ভর্তি হবে। এই দুটোকে কী করে দেবো? দেখো নল দুটি একসঙ্গে খোলা থাকলে নল দুটি একসাথে
খোলা থাকলে 1 মিনিটে ভর্তি হয় 1/x প্লাস 1/x প্লাস 5 অংশ 1 মিনিটে। কারো কোনো অসুবিধা থাকলে বলবা। নল দুটি একসঙ্গে খুললে 1 মিনিটে এত অংশ ভর্তি হয়। দিশা, আসলে কি 1 মিনিটে নল চৌবাচ্চাটা ভর্তি করেছিল? কত মিনিটে? তাহলে 100/9 মিনিটে ভর্তি হয় 100/9 গুণন এই পার্ট। দেখো এইটুকু বুঝতে কার কি সমস্যা বলো রে? এত অংশ। ক্লিয়ার? নল দুটি দিয়ে আমরা প্রথমে কত মিনিটে বের করে নিলাম? 1 মিনিটে। 1 মিনিট যখন যোগ করলাম কত পেলাম? 1/x প্লাস 1/x প্লাস 5 অংশ 1 মিনিটে। কিন্তু 1 মিনিটে ভর্তি হয় নাই। কত মিনিটে ভর্তি হয়েছিল? তাহলে 100/9 মিনিটে ভর্তি হয় 100/9 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 5 অংশ। বোঝা গেল? তাহলে নল দুটি যখন একসঙ্গে চালালাম চৌবাচ্চাটি ভরে গেল কি না? চৌবাচ্চাটি ভরে গেল কি না? হ্যাঁ অরূপ, চৌবাচ্চাটা যে ভরলো কত অংশ ভরলো? চৌবাচ্চাটা যে ভরে গেল কত অংশ ভরলো বলো গৌতম? 1 অংশ। তাহলে এই মানটা কত হবে? 1। অ্যাকর্ডিং টু কোশ্চেন 100/9 ইন্টু দিস ইকুয়াল টু 1। এরপরের লাইন 2 লাইন বা 3 লাইন করে দিব না পারবা? যদি বলো স্যার করে দিতে করে দিচ্ছি, আমি করে দিব। দেখো লসাগু করি, তার আগে আমরা কোনাকুনি গুণ করতে পারি না রে? 9 উপরে যাবে 100 নিচে, আর এই পাশে কি থাকবে? x আর x প্লাস 5। লসাগু করো। x প্লাস 5 ইন্টু 1 x প্লাস 5 x ইন্টু 1 x প্লাস x 2x প্লাস 5 x স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 9/100। ক্রস গুণ করবো না কোনো কাটাকুটি করবো? কোথাও কাটাকুটি যাবে? যাবে না। ক্রস গুণ করি। 9 ইন্টু এক্স স্কোয়ার 9 ইন্টু 5 45x 100 ইন্টু 2 200x 100 ইন্টু 5 500। সাইড চেঞ্জ করবো। বলো তন্ময়, বিয়োগ করলে কত হবে? 500কে ভেঙে 500 গুণ 9 4500কে ভেঙে কত আনবো? 155। হোমওয়ার্ক করবা, সেখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাব। এক্স এর মান মানে কোন নলটি? প্রথম নল। অ্যান্সারে কী চাইছে? প্রত্যেক নল পৃথকভাবে প্রথম নলের সঙ্গে 5 যোগ করলে কি পেয়ে যাব? দ্বিতীয় নল। প্রথম কাজ তাহলে আমার কি? এখান থেকে কার মান বের করা? এক্স এর মান বের করা, মিডল টার্ম করে। ওকে, পারবো? গুড। তাহলে নেক্সট কোশ্চেনে গেলাম। দেখো কোশ্চেন নাম্বার 8। একই না আলাদা বলবা? হ্যাঁ। পর্ণা পিয়ুষ কোনো কাজ একত্রে 4 দিনে করতে পারে। আগেরটা মিনিটে ছিল, এটা দিনে। আলাদাভাবে একা একা কাজ করলে পর্ণার যা সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি লাগে। যদি পর্ণাকে আমরা কি ধরি? যদি পর্ণাকে আমরা ধরে নিই যে এক্স দিন, কয় দিন? তাহলে পীযূষের কয় দিন লাগবে? এক্স প্লাস 5। কেন এক্স প্লাস 5 লাগবে? 6। কেন লাগবে এক্স প্লাস 6? কারণ পীযূষ 6 দিন বেশি টাইম নেয়। বোঝা গেল? তাহলে সেম লিখবো আমি যে এক্স দিনে কাজ করে 1 অংশ, 1 দিনে কাজ করবে 1/x, এটা পর্ণা। আর পীযূষ এখানে কী হবে? খালি এক্স প্লাস 6 দিনে কাজ করে 1 অংশ, 1 দিনে কাজ করবে 1/x প্লাস 6। হবে কি না? কোনো অসুবিধা? দুজনে মিলে 1 দিনে কাজ করে 1/x প্লাস 1/x প্লাস 6 অংশ।
দুজনে মিলে কয় দিনে সম্পন্ন করে? 4 দিনে কাজ করবে। 4 দিয়ে খালি কী করবো আমরা? এটাকে গুণ করে দেব। কোনো অসুবিধা? বুঝতে পারছো আমি কি বললাম? 4 দিয়ে খালি কী করে দিলাম? এই যে কাজটি করলো মানে পুরো কাজটা হয়ে গেল, অর্থাৎ এই কাজটা মানে কত পেলাম আমি? 1 অংশ। কত পেলাম? তাহলে 4-এর সঙ্গে এই ভ্যালুটা গুণ করলে আমরা পেয়ে গেলাম 1 অংশ। বোঝা গেল? তারপরে তো আশা করি পারবা, নাকি করে দিতে হবে আবার? তাহলে 8 আর 9 সেম না আলাদা? 8 করলে 9 পারবো নাকি 7 8? তাহলে 7 করলে 8 পারবো। এবার আমরা কোশ্চেন নাম্বার সলভ করবো। কত? লাস্ট কোশ্চেন, এক্সারসাইজ 1.3 9। এবং এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সিলেবাসের দিক থেকে, ঠিক আছে? অনেক সময় অঙ্কটা কলম দিয়েও আসে, অনেক সময় অঙ্কটা কলা দিয়েও আসে। কি আছে পড়ো? কোশ্চেন 9, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। এটা তো আছে। শোনো এবার, কলমের মূল্য 1 ডজনে কয় টাকা কমবে? 6 টাকা কমবে। ভালো করে শুনবে, 1 ডজন মানে কয়টা হয়? আবার বলে 12টা। কয়টা হয়? 12টাই তো হয়। 1 ডজন কলমের মূল্য যদি 6 টাকা কমে, তার মানে তুমি কলম কিনতে গেছো দোকানে, প্রথমে নিল তোমার থেকে 15 টাকা। কত টাকা নিল? তারপরের বার গেলা, পরের দিন কত টাকা নিল? কত হবে? 9 টাকা। কেন না 9 টাকা নিল? 6 টাকা কী হলো? ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা। ধরি পূর্বে প্রতি ডজন কলমের মূল্য x টাকা। কমা বর্তমানে প্রতি ডজন কলমের মূল্য x - 6 টাকা। হয়ে গেল? আর কি বলেছে দেখো, 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কটি কলম? কিন্তু আমি এখানে কিসে ধরেছি? প্রতি ডজন কলমের মূল্য। প্রতি ডজন মানে কয়টা? তাহলে কিন্তু মাথায় রাখবা, এটা ডজনে ধরছি আমি। কিসে ধরছি? ডজনে। তাহলে এবার হেডলাইন দাও পূর্বে। কি ধরলাম? পূর্বে x টাকায় পাওয়া যেত 1 ডজন কলম। x টাকায় পাওয়া যেত, কত টাকা নিয়ে গেছিলাম মার্কেটে? 30 টাকা। তাহলে 1 টাকায় 1/x আর 30 টাকায় 30/x ডজন কলম। পূর্বে আমি 30 টাকায় পেতাম 30/x ডজন কলম। এবার দেখো বর্তমানে, হেডলাইন দিয়ে বর্তমানে x - 6 টাকায় পাওয়া যায় 1 ডজন কলম। বর্তমানে x - 6 টাকায় পাওয়া যায় 1 ডজন কলম। হলো 30 টাকায় পাওয়া যায়, সৌভিক কি লিখব? 30/x - 6 ডজন কলম। সুরভি, আগে কলম বেশি পেতাম না, এখন কলম বেশি পাচ্ছি। এখন তাহলে এখনকার কলমের কোয়ান্টিটিটা বেশি। প্রশ্ন অনুযায়ী বলল যে এই যে কোয়ান্টিটিটা যে আমরা এখন বেশি পাচ্ছি, কয়টা বেশি পাচ্ছি? কয়টা বেশি পাচ্ছি? 3টা। সমস্যাটা দেখো কি হচ্ছে। স্যার এই কলমটা এই কলম থেকে বেশি সংখ্যায়, কিন্তু এইখানে কলমটা যে বেশি, কয়টা বেশি? 3। কিন্তু এখানে আমি কিসে পাচ্ছিলাম এককগুলা? ডজন। স্যার বিয়োগ করলে তো 3 পাবো ঠিকই, কিন্তু আমার তো এদিকে ডজন আছে আর এদিকে কি আছে? সংখ্যা আছে। ডজন থেকে
দেখো সংখ্যা থেকে ডজনে গেলে কি করব, 12 দিয়ে ভাগ, তাহলে কি করে দিলাম 12 দিয়ে, পাশে লিখবা 1 ডজন সমান সমান 12টি। বুঝা গেল? সংখ্যা থেকে ডজনে আসলে 12 দিয়ে ভাগ, তাহলে এটাও আমরা কিসে পেয়ে গেলাম, ডজন পেয়ে গেলাম। 3 1 3, 3 4 12। লসাগু করলাম, কোনাকুনি গুণ করলাম, थर्टी इंटू एक्स माइनस 30 इंटू एक्स माइनस ए 30 इंटू 6 180 बाई एक्स स्क्वायर माइनस 6x इज इक्वल्स टू 1/4। 30x की করে দেব, কাটবো, কোনাকুনি গুণ করতে পারি, কোনাকুনি গুণ করলে কী হবে বলো দেখি, ইজ ইকুয়াল টু 180 সঙ্গে 4 গুণ করলে কত হয়, ওই দেখ 4 আর 18 ভুলে গেছে, 72। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 720। সাইড চেঞ্জ করো, ইকুয়াল টু 0। বলো 720কে ভেঙে 36 আনবো, কত বিয়োগ কত, নাকি কত যোগ কত, 30 বিয়োগ 24, 6 পেয়ে যাবো, 30 গুণন 24 720 পেয়ে যাবো। ঠিক আছে, পারবা না, করে দেবো। তাহলে সেখান থেকে আমরা এক্স এর মান কত পেয়ে যাব, 30, একটা 30 আর একটা -24, কোনটা গ্রহণযোগ্য, 30। প্রতি ডজন কলমের মূল্য কত টাকা, 30 টাকা। বুঝতে পারলাম না, পারলাম না? তাহলে তোমাদের হোমওয়ার্ক নাও, এক্সারসাইজ 1.3 রিভিশন 1 থেকে 9 পুরোটা আবার করবে, প্লাস 10 11 শর্ট কোশ্চেন ট্রাই করেছিলে বাড়ি থেকে, পারছো? সমস্যা আছে কোথাও, আছে? কতগুলা, জোরে জোরে, 11 4 5 আর বাস, দুটো কোশ্চেন তাহলে করে দিচ্ছি, শর্ট কোশ্চেন কভার হয়ে গেল। হ্যাঁ, যদি প্রবলেম হয় বলবা, নেক্সট ডে আবার বুঝিয়ে দেবো। 11 4 5 নেয়ার প্রবলেম, তাই তো? বড় কোশ্চেন 11 4। সবাই কথা কম, ওর কথাই শোনা যাচ্ছে না। ভগ্নাংশ কয় রকমের জানো? ক্লাস 6-এ ছিল এগুলো, 5-এও ছিল। কী কী বলো তো? প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, কথা না রে। প্রকৃত ভগ্নাংশ মানে যেই ভগ্নাংশের লব হরের মধ্যে কে বড় কে ছোট, লব ছোট হরের থেকে হলো। অপ্রকৃত ভগ্নাংশ মানে লব বড় হরের থেকে। এই অপ্রকৃতকে আমরা কিসে বানাই, মিশ্র বানাই। কোশ্চেনটা কি বলছে এবার, জোরে জোরে। তোমরা কি সারলেক্স খায় আসছো, হ্যাঁ, না বার্লি খায় আসছো? জোরে পড়ো তাহলে। একটা প্রকৃত ভগ্নাংশ ধরলাম এক্স, স্যার লব এক্স, তাহলে হর কত নিলাম, ওয়াই নিব কি 1, আর তো অনন্যকের অন্তর, অনন্য কত নিব, অন্তর কত 9/10 20। ধরি প্রকৃত ভগ্নাংশটির, তাড়াতাড়ি লব এক্স, কিছু বলতেছি, ধরি প্রকৃত ভগ্নাংশটির লব এক্স কমা হর 1। অতএব প্রকৃত ভগ্নাংশটি হলো x/1, হলো প্রকৃত ভগ্নাংশটি হলো, লিখেছো?
কোথায় দেখি? আমি বললাম কি, তুমি লিখলা কি? পার্থক্য আছে না? কি বলবো? অতএব প্রকৃত ভগ্নাংশটি হলো x/1। পাশে থার্ড ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট দিয়ে লেখো x<1। এবার অর্ধেক তো লেস দেন গ্রেটার দেনই উল্টা করে ফেলো, যেমন সৌভিক বললাম x<1 করে দিয়েছি x>1। কেউ কেউ বসে আছে, পাশেরটা দেখবে, পাশেরটা কেমন চিহ্ন দিচ্ছে। পাশে কি দেখবো? এই যে x<1 হলো। প্রশ্নানুযায়ী ক্রিয়া, ঠিক বললাম না? প্রশ্নানুযায়ী এক্সের থেকে বিয়োগ করবো অনন্যক মানে 1/x সমান 10/9 বা 9/20 যা আছে। সমীকরণটি লেখো, লসাগু করে যোগ বিয়োগ করে হয়ে যাবে। হ্যাঁ, x² - 1 9/20 20 গুণ করি, 20x² - 20 = 9x। সাইড চেঞ্জ করো, সমীকরণটা হলো এটা 20x² - 9x + 20 = 0। 20, হ্যাঁ এটা। আরও একটা বললে না? 5 -20, হ্যাঁ -20 + 9x না। নেক্সট কোশ্চেন নাম্বার 5। সমীকরণে বীজদ্বয় -5 -7 হলে a এর বির মান নির্ণয় করো। একবার -5 বসাবা, a এর বির সমীকরণ পাবা, আর একবার -7 বসাবা, আবার a বির সমীকরণ পাবা, তারপর অপনয়ন করবা। বুঝতে পারছো কি বললাম? ট্রাই করো না, ক্লাস 9-এ তো করেছি এগুলো। এই এক্সারসাইজ নাম্বার 1.2-এ 3 নম্বর অঙ্ক নাই? তাহলে আমাদের 1.3 কভার হয়ে গেল। শোনো রে, আমরা 1.4-এর রিভিশন করতে দিয়েছিলাম, করে আসছি। 1.4-এর 2-এর 9টা অঙ্ক দিয়েছিলাম। কোনো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, কোথায় সমস্যা রে? বাস একটা দেই, তাহলে করে দিচ্ছি। 9 সূত্রে ফেলবে না? 3 8, তাহলে নেক্সট ডে। তাহলে আজকে সায়েন্স করতে হবে না, নেক্সট ডে। তাহলে শোনো রে, 1.3 পুরোটা ভালো করে করে আসবা। হলো 1.4-এর তো 2-এর দাগের অঙ্ক করেছো, এক্সাম্পলও দিয়েছিলাম। এক্সাম্পল দিই নি? 1.4 দিয়েছিলাম না? যেমন ধরো বলে দিচ্ছি কি কি, শোনে না, পেজ 16, এক্সাম্পল 22, প্রয়োগ, এক্সাম্পল মানে প্রয়োগ, প্রয়োগ 22, প্রয়োগ 30 হলো। আজকে যেমন করে আমরা সলভ করলাম, ভালো করে শুনবা। এই যে সমীকরণটা যে পর্যন্ত যে বানাইলাম না, শোনো রে, সমীকরণ পর্যন্ত যে বানাইলাম, তারপরে আমাকে কি করতে, যে মিডল টার্ম, বাংলায় বলি মধ্য সহগ বিশ্লেষণ। ঠিক 1.4 লেসন খোলো, পেজ নাম্বার 22, 3-এর দাগে 9টা কোশ্চেন আছে। এইগুলাও সমীকরণ পড়ে 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 কী করতে হবে, কোশ্চেন পড়ে এরকম সমীকরণ বানাইতে হবে। কিন্তু সমীকরণ বানানোর পরে মিডল টার্মে সলভ করা যাবে না, কারণ হেডলাইনে দেওয়া আছে দেখো, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করতে। তো তোমাদের কাজ হবে এই সমীকরণ পর্যন্ত অ্যাটলিস্ট বানায় আনার, অ্যাটলিস্ট। সেম অঙ্ক আছে 1.3, 1.2 এর মতো, 1.1-এর মতো। যদি পারো তো ভালো, না পারলে আমি আবার করে দেব। বুঝতে পারলাম? আর যে এতটা বানাতে পারবে, আশা করি সে সমীকরণটা বসায়ও মানও বের করতে পারবে। দ্যাট মিন্স তোমাদের হোমওয়ার্ক কী থাকলো বলো তো? 1.3 অল, 1.4 অল, 1.4-এর এক্সাম্পলও দিলাম, রিভিশন না,
বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাই কি না? যার ফেয়ার খাতা আছে এক ঝলক খালি কি করবে, ওটাই ওর কী হয়ে গেল, যদি শিওর পারে। আর শিওর না পারলে সলভ করতে হবে, প্রসেস তো বলে দিয়েছি ডিভিশনের। আর যার খাতাতেই নাই, মানে বুঝতে পারছো তো, দুটো উপায়, হয় পড়ে নাই আর নয় লেট অ্যাডমিশন, যে কোনো একটা। ভুল কি ঠিক বললাম? হয় সে পড়ে নাই আর নয় লেট অ্যাডমিশন। তাদের জন্য উপকারিতা একটাই, সব অঙ্ক ধরে ধরে প্রথম থেকে সলভ করা। ক্লিয়ার? সমস্যা হলে আমি আছি, নেক্সট ডের জন্য করিয়ে দেবো। চলো অঙ্ক ক্লোজ করো। আজকে কোন সায়েন্স? লাইফ সায়েন্স। অভিব্যক্তি এবং অভিযোজন, ল্যামার্কিজম হয়ে গেছে, আজকে ডারউইনবাদ হবে। ঠিক আছে, দাও রিয়া।